This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মেদিনীপুর মেডিকেল থেকে এসএসকেএম এ নিয়ে আসা হলো তিনজন প্রসূতি। তারা তিনজনই তাদের অবস্থা সংকটজনক। দুজনকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট এবং একজনকে আইটিইউতে চিকিৎসাধীন। সে গতকাল রাতে ভর্তি করবার পর একাধিক পরীক্ষা করা হয়েছে এই প্রসূতিদের। হিমোগ্লোবিন, আরবিসি সহ রক্তের নানাবিধ পরীক্ষা করা হয়েছে। দেহে সংক্রমণের মাত্রা বুঝতেও পরীক্ষা হয়েছে। সিসিইউয়ে চিকিৎসাধীন প্রসূতির ডায়ালিসিস করার সম্ভাবনা রয়েছে। প্রসূতিদের চিকিৎসায় তৈরি করা হয়েছে ৬ সদস্যের একটা মেডিকেল বোর্ড। আজ ফের বৈঠকে ওই মেডিকেল বোর্ডে রয়েছেন সিসিইউ, অ্যানাস্থেসিস্ট, নেফ্রোলজি, স্ত্রীরোগ মেডিসিনের চিকিৎসকরা। চিকিৎসা শুরু হচ্ছে ঠিকই, কিন্তু মেদিনীপুর থেকে ৩ প্রসূতিকে কলকাতায় আনবার ক্ষেত্রে চূড়ান্ত গাফিলতির অভিযোগ উঠছে। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তা জানানোই হয়নি, দাবি করছে পরিবার। সিকিউরিটি তো ঢুকতে দেয়নি, ডাক্তারের সাথে কথা বলবো কি করে, সে তো ঢুকতে দেয়নি। না বলে না এখন যাওয়া যাবে না। ট্রান্সফার যে করছে সে যে কথা বলছে আমার মেয়েটা, যে ভর্তি করার পরে কি করলো জানিনি, বলতে পারবো না। সেই থেকে আমার মেয়েটা আর কথা বলে না। আর কদিন হলো বলো? ইঞ্জেকশন ৩,৫০০ টাকা করে কিনতে হয়েছে, কলকাতা থেকে আবার ব্লাড নিয়ে যেতে হয়েছে। আমরা যখন পেশেন্টটা তুলছি তখন পর্যন্ত আমাদেরকে বলেনি যে পেশেন্ট যাবে, ওখানে বলেনি। গাড়িতে উঠছে এই অ্যাম্বুলেন্সে, তাও বলেনি যে এই রুগীটা উঠবে, এরকমও বলে না। হ্যাঁ, এবারে যে গাড়িতে জানতে চাইলেও কি করে বলবে কোন ডাক্তার কে কি, ওরকম তো সিস্টেম নাই ওখানে। মানে কোন ডাক্তার চিকিৎসা করছে সেই কিছু জানি না। গতকাল রাতেই হাসপাতালে যান সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। মেদিনীপুর জেলা হসপিটাল এখানে রেফার করেছে, তো ওরা তো নিজেরা ভর্তি করতে আসেনি। তাহলে একটি অ্যাডমিটেড পেশেন্ট বেটার ট্রিটমেন্টের জন্য পিজিতে ওরা রেফার করেছে। এখানে এসে পেশেন্ট পার্টিকে ওরা ডিস্টার্ব করছে যে ঠিকানা বলুন। কতটা অব্যবস্থার মধ্যে দিয়ে চলছে। আসলে মেদিনীপুর মেডিকেল কলেজটাতে র্যাকেট চলছে, র্যাকেট, জাল ওষুধের। আমরা রাতভর থাকবো কিনা সেইটা বড় ব্যাপার নয়। এটা ভাবুন, গোটা রাজ্যে রাতভর এরকম অসংখ্য পেশেন্টরা এরকম সরকারি হসপিটালের বাইরে রাত জাগছে, ভরসা করছে হসপিটালের উপর, ডাক্তারের উপর, ডাক্তারের প্রেসক্রাইব করা ওষুধের উপর। সব থেকে আশঙ্কার খবর কি জানেন? গত বছরে মার্চ এপ্রিল মাসে উত্তরবঙ্গ মেডিকেল, সেখানে ৫ জন প্রসূতির মৃত্যু ঘটেছিল। তার নেপথ্যেও কি সেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের রিঙ্গার ল্যাকটেট? ইঙ্গিত বলছে উত্তরবঙ্গ মেডিকেলের সুপারের বক্তব্য। গঠিত হয় তদন্ত কমিটি, সেখানে বন্ধ করা হয় এই রিঙ্গার ল্যাকটেটের ব্যবহার। কিন্তু তারপরেও কোনো শিক্ষা নেওয়া হলো না। কেন শিক্ষা নেওয়া হলো না? কারণ রাজ্যের সর্বত্র কেন বন্ধ করা হলো না এই রিঙ্গার ল্যাকটেটের ব্যবহার? প্রশ্ন উঠছে। মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রথম নয়, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালেও বিষাক্ত স্যালাইনে প্রসূতি মৃত্যু। গত বছর মার্চ এপ্রিলে উত্তরবঙ্গ মেডিকেলে ৫ প্রসূতির মৃত্যু হয়। তাদের মৃত্যুর নেপথ্যেও কি সেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের নিষিদ্ধ রিঙ্গার ল্যাকটেট? অন্তত তেমনটা ইঙ্গিত উত্তরবঙ্গ মেডিকেলের সুপারের বক্তব্যে। যখন ডেথ হয়েছিল তখন যখন আমরা করছিলাম, দেখছিলাম, তখন নানান কারণ অনেকগুলোই তো কজ হতে পারে। তার মধ্যে ইনজেকশন হচ্ছিল, কজ অফ ডেথ কেন হচ্ছিল যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন এরা বললো তাহলে এটা বন্ধ করে দেখো, ওরা বললো তাহলে ওটিটা এরকম করে দেখো, তখন বলে কেউ বললো সিন্টোসিননটা, কেউ তো বুঝতে পারছে না কিসের জন্য হচ্ছে, কেউ বলছে তাহলে সিন্টোসিনন দেওয়াটা বন্ধ করো। এইটাই ফলে আলটিমেটলি আপনারা বেশ কিছু জিনিস বন্ধ করলেন, তার মধ্যে একটা রিঙ্গার ল্যাকটেটও বন্ধ করলেন। প্রসূতি মৃত্যু নিয়ে গঠিত হয় তদন্ত কমিটি। তদন্তে যান খোদ স্বাস্থ্য অধিকর্তাও। মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফে দাবি, বিতর্কিত স্যালাইন বন্ধ করতেই থেমেছিল প্রসূতির মৃত্যু মিছিল। আমরা একটা অ্যাসোসিয়েশন দেখছিলাম যে আমরা একটা ওই সময় একটা ডেথের হার হঠাৎ করে বেড়ে গেছিল এবং বিভিন্ন পেশেন্ট যে ডেথ হয়েছে শুধু তাই নয়, তাদের অনেককে আমরা বাঁচাতেও পেরেছি, কিন্তু হঠাৎ করে তাদের কিডনি কাজ করা বন্ধ করলো বা কোনো সেপসিস হচ্ছিল। সেটা পরবর্তীকালে আমরা রেস্ট্রিক্ট করে দেখেছি যে রিঙ্গার ল্যাকটেটের বদলে আমরা নর্মাল স্যালাইন ব্যবহার করে বেটার আউটকাম পেয়েছি। প্রশ্ন উঠছে, তাহলে এই প্রসূতির মৃত্যুর পরও কেন শিক্ষা নেওয়া হলো না?
কেন বন্ধ হয়নি পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন? নিষেধাজ্ঞা সত্ত্বেও কিভাবে রাজ্য জুড়ে হাসপাতালে ঢুকলো নিষিদ্ধ স্যালাইন? কার স্বার্থে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হলো প্রসূতিকে? আমাদের রাজ্যে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, বারুইপুর, চুঁচুড়া, কালনা এই ঘটনা ঘটার পরেও, জানার পরেও হিরণময় নীরবতা। কার গাফিলতি? কত লম্বা মৃত্যু মিছিল আমরা দেখতে চাই। আমরা দাবি করছি হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্ত করা হোক। আমি নিশ্চিত যে খতিয়ে দেখে কিচ্ছু বেরোবে না, কারণ এই যারা এইটা করেছেন, যারা এই দুর্নীতিটা করেছেন, তারা নিজেদের ওই 12 আনা দোলা সেন কথিত 12 আনাটা তারা কালীঘাটে পৌঁছে দিয়েছেন। অতএব কিছুই হবে না। এটা একেবারে পরিকল্পিত দুর্নীতি। স্বাস্থ্য দপ্তরের কেন টনক নড়ানড়ি প্রশ্ন করতে গেছে? স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী থেকে শুরু করে পিসি ভাইপো এরা যুক্ত সরাসরি। এটা একদম ওখান থেকে টাকা ওঠে। প্রশাসনও তো অনেক আগেই করা উচিত ছিল। কেন প্রশাসন নীরব থাকবে এই ব্যাপারগুলোতে? এই সাংঘাতিক ব্যাপার, এই ব্যাপারগুলো নিয়ে তো এক্ষুনি বন্দোবস্ত নেওয়া উচিত। এটা নিঃসন্দেহে প্রশাসনের একটা ব্যর্থতা, তো কোনো সন্দেহই নেই। দেখুন, সেটা প্রশাসন দেখছে। এমন কোনো ঘটনা ঘটবে না যাতে কোনো আচমকা কোনো সমস্যা তৈরি হয়। কোথাও একটা কোনো সমস্যা হয়েছিল, সেটা তদন্ত যেমন হচ্ছে, যাতে আর সমস্যা না হয় সেগুলোরও ব্যবস্থা প্রশাসন নিচ্ছে। আর কত প্রাণহানির পর হুঁশ ফিরবে সরকারের? কবে নিষিদ্ধ স্যালাইন ব্যবহারে বন্ধে কড়াকড়ি হবে? প্রশ্নগুলো থেকেই যাচ্ছে। প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। ইতিমধ্যে একজনের প্রাণ চলে গেছে, 3 জনের জীবন আশঙ্কাজনক। খাতায় কলমে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের যে স্যালাইন, সেই স্যালাইনের রাজ্য জুড়ে রমরমা। এখনো পর্যন্ত সরকারি নির্দেশ সেটা যেন আটকে রয়েছে কলকাতার বড় মেডিকেল কলেজ বা জেলার বড় হাসপাতালগুলোতে। তাহলে মফস্বলের কি খবর? মফস্বলের হাসপাতালগুলো তারা দাবি করছে যে তাদের কাছে এই নিষিদ্ধ সংস্থার স্যালাইন বন্ধ করবার কোনো নির্দেশিকা এখনো পর্যন্ত আসেনি। মেদিনীপুর মেডিকেলে প্রসূতির বেঘরে মৃত্যু, আরও 3 প্রসূতি সংকটজনক। যে স্যালাইন থেকে এই ভয়ঙ্কর কাণ্ড, সেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন নিষিদ্ধ হয়েছে রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে। কিন্তু অভিযোগ, এই সিদ্ধান্ত নেওয়ার পরেও জেলায় জেলায় সরকারি হাসপাতালে ব্যবহার করা হচ্ছে সেই নিষিদ্ধ স্যালাইনই। মালদার হরিশ্চন্দ্রপুর সরকারি হাসপাতালের ছবিটাই দেখুন। সেখানে থরে থরে সাজানো বিতর্কিত সংস্থার স্যালাইনের বোতল। মেডিকেল অফিসারদের দাবি, এই সংস্থার স্যালাইন ব্যবহার বন্ধ করার কোনো নির্দেশিকাই পাননি। সাপ্লাই আছে হসপিটাল, আমরা সেভাবেই পেশেন্টকে দিচ্ছি। পরবর্তী নির্দেশিকা বা যেরকম যা আসবে আমরা তার উপর ভিত্তি করে। মালদার হরিশ্চন্দ্রপুরের মতো একই ছবি নদিয়াতেও। নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতাল ও তেহট্ট মহকুমা হাসপাতালে এখনো বিতর্কিত সংস্থার স্যালাইন ব্যবহার করা হচ্ছে। কেন এই কাজটা করে, যেটা একটা অবৈধ ঘোষণা, এটাও করা উচিত নয়। মানুষের একটা রোগীর জীবন নিয়ে ছেলে খেলা ঠিক নয়। অবৈধ জিনিস মানে বিষ, সেটাকে যেন ব্যবহৃত না হয়। সব সুপারকে আমি বলে দিয়েছি ওই লিঙ্গাল ল্যাকটেট ওই পশ্চিমবঙ্গ যে কোম্পানি তৈরি করে সেটা বন্ধ রাখতে। এত কিছুর পরেও বিতর্কিত সংস্থার স্যালাইন প্রয়োগ করা হচ্ছে উত্তর দিনাজপুরের একাধিক সরকারি স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে। চাকুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, করণদিঘি গ্রামীণ হাসপাতাল ও ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। এই বিতর্কের মাঝেও রায়গঞ্জ ব্লক হাসপাতালে যেগুলো বিতর্কিত স্যালাইন, সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখানে কিন্তু প্রচুর স্যালাইন কিন্তু স্টক দেখা যাচ্ছে। ওই জায়গাটায় সরিয়ে রাখা হয়েছে, তার মানে ওইটা আমাদের স্টক, এটা না। স্টক আমাদের হাসপাতালের ভেতরে আমাদের ইনডোরে স্টোর আছে, স্টোর থেকে আমরা স্টক ইউজ করি। জনস্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগ। যে সংস্থার স্যালাইন নিয়ে কর্ণাটক তোলপাড় হয়ে গেল, সেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন নিষিদ্ধ করতে লেগে গেল বেশ কিছুটা সময়। শুধু কি তাই, সরকারিভাবে নেওয়া সিদ্ধান্ত সর্বস্তরে প্রয়োগ করা সম্ভব হয়নি, সেই ছবিও উঠে এলো বিভিন্ন জেলা থেকে। সুব্রতোষ ভট্টাচার্য, মহাদেব কুণ্ডু ও রূপক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। যে খবরে আমরা নজর রেখেছিলাম যে মফস্বলের হাসপাতালগুলো তারা দাবি করছে যে তাদের নিষিদ্ধ সংস্থার স্যালাইন বন্ধ করার কোনো নির্দেশিকা আসেনি, ঠিক এমনই খবর কিন্তু TV9 বাংলার খবরের জেরে এবার ঘুম ভাঙলো মালদার হরিশ্চন্দ্রপুর। সেখানকার গ্রামীণ হাসপাতাল থেকে এবার সরানো হলো
পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন। কথা বলবো আমাদের সহকর্মী সুব্রত সেই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুব্রত, এই যে মালদার হরিশ্চন্দ্রপুর থেকে গ্রামীণ হাসপাতাল থেকে সরানো হলো এই স্যালাইন, এটা যথেষ্টই কার্যকরী ভূমিকা পালন করলো তাহলে? হ্যাঁ, একদমই তাই। এবং আমাদের খবর সম্প্রচারের পরেই জেলা শাসক এই বিষয়ে জানতে চান জেলা স্বাস্থ্য দপ্তরের কাছে, এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে তিনি কথা বলেন এবং দ্রুত নির্দেশ দেন যে ওই যা যা স্যালাইন আছে সেগুলো সরিয়ে ফেলতে হবে, অন্য স্যালাইন ব্যবহার করতে হবে। এবং সেই মোতাবেক যেহেতু প্রথম থেকে সেখানকার হরিশ্চন্দ্রপুর হাসপাতাল কর্তৃপক্ষ যিনি মেডিকেল অফিসার আছেন, তিনি গতকালকে যখন আমরা খবর করতে যাই তখন তিনি বলেছিলেন তাদের কাছে কোনো নির্দেশিকা নেই। এরপরেই কিন্তু জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক নির্দেশ দেন যে সমস্ত যা স্যালাইন ওই বিতর্কিত যে ম্যানুফ্যাকচার্ড বাই যে সংস্থা রয়েছে সেই সংস্থা স্যালাইন সরিয়ে দিতে হবে। এবং তারপরেই সঙ্গে সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ সরিয়ে দেয়। এমনকি বেশ কিছু রোগীর সেই স্যালাইন চলছিল, সেই চলাকালীন অবস্থাতে সেই সমস্ত স্যালাইন সরিয়ে দেওয়া হয়েছে। মজুত করা ছিল প্রচুর স্যালাইন, সেগুলোও সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কথা হচ্ছে যে এখানে কিন্তু এর পরে একটা আতঙ্ক তৈরি হয়েছে। বহু রোগী এই দাবি করছেন যে তাদের অনেকে তাদের অত টাকা পয়সা নেই যে বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে ভর্তি হবেন, তাদেরকে তো সরকারি হাসপাতালেই যেতে হচ্ছে। তো সেই সরকারি হাসপাতালে গিয়ে তাহলে মানে নিরাপদ ভাবে তো চিকিৎসাটাও হবে না। এবং তারাও এটা দাবি করছেন যে এই ধরনের স্যালাইন যদি দিয়ে দেয় তাহলে কি হবে। তো এই ভয়ে কিন্তু বহু রোগী ভর্তি হচ্ছেন না। কিছু কিছু রোগী যারা দ্রুত ওখান থেকে রেফার করানোর চেষ্টা করছেন, হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছেন, এই বিষয়টাও কিন্তু রয়েছে। একেবারে সুব্রত, সাধারণ রোগী যারা বা রোগীর পরিজনেরা তারা এখন স্যালাইন দেখলেই ভয় পাবেন, এটাই স্বাভাবিক। কিন্তু এই যে মালদার হরিশ্চন্দ্রপুরে এই যে অভিনব উদ্যোগ নেওয়া হলো, এটা সমস্ত হাসপাতালে উদ্যোগ নেওয়া উচিত। তুমি নজর রাখো, অনেক ধন্যবাদ তোমায়। আসুন পরের খবরে নজর রাখি। জেএমবি জঙ্গি তারিকুল ইসলামের খবরের দিকে আমাদের নজর রাখতেই হবে, কারণ জেলে বসেই সে জাল ছড়াচ্ছিল এই তারিকুলের মতো জঙ্গিরা। অবশেষে নড়ে চড়ে বসলো প্রশাসন, কাজ হচ্ছে না পুরনো জ্যামারে। আসুন একটু বিস্তারিত জানি। নিউজ রুম থেকে আমাদের সহকর্মী প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। প্রদীপ্ত, এই যে তারিকুলের মতো জঙ্গিরা তারা জেলে বসে তারা জাল ছড়াচ্ছিল, তারা মগজ ধোলাই করছিল, আর এবার প্রশাসন নড়ে চড়ে বসলো। কি কি পদক্ষেপ নেওয়া হলো প্রশাসনের তরফ থেকে? দেখো, কারা প্রশাসন সূত্রে যা জানা যাচ্ছে, অত্যাধুনিক জ্যামার তারা বসাতে চলেছেন এই নেটওয়ার্কগুলো আটকানোর জন্য। তার কারণ এই মুহূর্তে রাজ্যের যে জেলগুলো রয়েছে সেখানে মূলত 2G নেটওয়ার্ক আটকানোর মতো জ্যামার, ফলে অত্যাধুনিক যে জ্যামার প্রযুক্তি রয়েছে সেটা বসতে চলেছে। এবং ইতিমধ্যেই তার টেন্ডার প্রক্রিয়ার কাজকর্ম কিন্তু শেষ পর্যায়ে, যার আনুষ্ঠানিক নাম টাওয়ার হারমোনিয়াস কল ব্লকিং সিস্টেম। তবে এক্ষেত্রে একটা অন্য অসুবিধা রয়েছে, ফলে সেটাকেও মাথায় রাখতে হচ্ছে কারা দপ্তরকে। তার কারণ এটা বেঙ্গালুরুর ক্ষেত্রে জয়পুরে দেখা গিয়েছে রেডিয়াস এতটা বেশি হয়ে যায় এই টাওয়ার হারমোনিয়াস কল ব্লকিং সিস্টেমের, যাতে স্থানীয়দেরও সমস্যায় পড়ে। ফলে সেই জায়গাতে মাথায় রেখেই এই বিষয়ে কারা দপ্তর সিদ্ধান্ত নিচ্ছেন যে আগে থেকে নির্দিষ্ট কিছু নাম্বারকে দিয়ে দেওয়া হবে এই সিস্টেমের মধ্যে, যাতে সেই নাম্বারগুলো বাইরে থাকে। সেটা এলাকার বাসিন্দাদের, জেলের যে সমস্ত অফিসাররা থাকবেন তাদের, বাদ বাকি পুরোটাকে এই নেটওয়ার্কের আওতায় আনা হবে এবং সেটাই তারা করতে চলেছেন। এটা পাইলট প্রজেক্ট হিসাবে দমদম জেল অথবা প্রেসিডেন্সি জেলে এই কাজ শুরু হবে। তারপরে ধীরে ধীরে রাজ্যের যে সেন্ট্রাল জেলগুলো রয়েছে, অর্থাৎ বারুইপুর জেল, বর্ধমান জেল, বহরমপুর জেল, জলপাইগুড়ি জেল, সেখানে এই প্রক্রিয়া শুরু করা হবে। মূলত যেহেতু পুরনো প্রযুক্তি অর্থাৎ 2G নেটওয়ার্কে আটকানোর মতো এই মুহূর্তে সকলের হাতেই 4G 5G নেটওয়ার্কের ফোন রয়েছে, ফলে সেই কারণেই এই সিদ্ধান্ত তারা নিয়েছেন। এবং রাজ্যের বিভিন্ন জেলেই কিন্তু আমরা দেখেছি জঙ্গি কার্যকলাপ শুধু নয়, ডাকাতি করার ঘটনা, খুন করার ঘটনা এই জেল থেকে বসেই কিন্তু অপরাধীরা সেটা অপারেট করেন। ফলে সেই জায়গাটাকে বন্ধ করার জন্যই রাজ্যের কারা দপ্তর এই সিদ্ধান্ত নিয়েছে এবং যার কাজকর্ম অর্থাৎ টেন্ডার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে, আর কিছুদিনের মধ্যেই তার ইনস্টলেশনেরও কাজ হবে, তেমনটাই আমরা কারা দপ্তর সূত্রে জানতে পারছি। একেবারে প্রশাসনের তরফ থেকে অত্যন্ত সাধুবাদজনক একটা কাজ করা হচ্ছে যে অত্যাধুনিক প্রযুক্তির জ্যামার বসানো হচ্ছে। অনেক ধন্যবাদ প্রদীপ্ত তোমাকে। দেখুন, জেএমবি জঙ্গি তারিকুল ইসলামকে হেফাজতে পেতে আজ আদালতে আসতে পারে আসাম এসটিএফ। আজকে শেষ হচ্ছে তারিকুলের বেঙ্গল এসটিএফ এর হেফাজত। এতদিন বেঙ্গল এসটিএফ এর অধীনে ছিল তারিকুল, আর এবার আসাম এসটিএফ আদালতে আসতে পারে তারিকুল ইসলামকে হেফাজতে পাওয়ার জন্য। জেলে বসেই জঙ্গি জাল ছড়ানোর ছক ছিল এই তারিকুলের। জেলবন্দি অবস্থাতেই আনসারুল্লাহ বাংলা টিমের হয়ে কাজ করছিল তারিকুল ইসলাম ওরফে সুমন।
এবার একটা মর্মান্তিক খবর, কারণ স্কুলের বিল্ডিং এর কাঁচ ভেঙে আহত হলো পড়ুয়া, 3 জন পড়ুয়া। নবনালন্দা স্কুলের কাঁচ ভেঙে বিপত্তি, আহত 3 জন পড়ুয়া। প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে চেয়ে ক্ষোভ বিক্ষোভ অভিভাবকদের। স্কুলের অ্যাম্বুলেন্সও ছিল না, অভিযোগ করছেন অভিভাবকরা। শিক্ষিকাদের ঘিরে ধরে চলে বিক্ষোভ। স্কুলে গেলেন দেবাশিস কুমার, ঘটনাস্থলে কাউন্সিলরও পৌঁছেছেন। ক্লাস 10 এরা ওপরে উঠে গিয়েছিল, আর ক্লাস 8 আর ক্লাস 9 এরা নিচে ছিল। এরা প্রেয়ার করছিল, ওপরে গিয়ে ওরা জানলা খোলার চেষ্টা করেছিল, একটু জোর দিয়ে ওরা নিজেরাই সেটা বলেছে। এবার সিসিটিভি দোষ দেবেন না, আমরা আপনাদের কাছে হাত জোড় করছি, বাচ্চাদের উপর দোষ দেবেন না। কথা বলছিলাম, এটা কিন্তু ভুল করছেন ম্যাডাম, বাচ্চাদের উপর দোষ দেবেন না। আপনি অরিজিৎ স্যারকে বলুন আসতে, আমাদের একটাই দাবি, দাঁড়ান, আমাদের একটাই দাবি, কিন্তু এটা হয়েছে আপনাদের মেইনটেনেন্সের দোষে হয়েছে। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের, ব্যাপক উত্তেজনা স্কুল চত্বর জুড়ে, শিক্ষিকাদের ঘিরে ধরে বিক্ষোভ চলছে। ছবি দেখাচ্ছি আপনাদের। ম্যাডাম, অরিজিৎ স্যার কখন আসবে? বাচ্চাটার ব্যবস্থা করে তারপরে। কখন? আমি তো ধরা বাঁধা টাইম বলতে পারি। ব্যবস্থা কি করবে ম্যাডাম? ব্যবস্থাটা কি করবে? বাচ্চাদের কি করবে? জানলার 3 ইঞ্চ স্ক্রু দেওয়া থাকে চারিদিকে, বাড়ির জানালাগুলো দেখান দেখান, কখন দেখবো? কখন স্যার কখন আসবে জিজ্ঞেস করুন আপনারা। এখন তো ফোন আছে, এইখানে জিজ্ঞেস করুন ম্যাডাম, এইখানে জিজ্ঞেস করুন। বাচ্চার নামে দোষ চাপিয়ে দেওয়া। আমাদের সহকর্মী সোমা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। এখনকার ঠিক পরিস্থিতি, স্কুলের কি পরিস্থিতি জানবো সোমার কাছ থেকে। সোমা, অভিভাবকেরা তারা বিক্ষোভে ফেটে পড়েছেন, কারণ এই মুহূর্তে স্কুলের প্রিন্সিপাল স্কুলের প্রিন্সিপাল আসার পরেই কিন্তু এখানকার যারা পুলিশ কর্মীরা রয়েছেন সেই পুলিশ কর্মীদের তিনি বলেন যে সকল একটা অভিযোগ যে অভিভাবকদের ভেতর থেকে বের করে দিতে। যখনই অভিভাবকদের পুলিশের বের করে দেওয়ার কথা বলেন, তারপরেই কিন্তু অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়েন। তারা প্রিন্সিপালকে করেন, এই মুহূর্তে অভিভাবকরা প্রিন্সিপালের ঘরের সামনে রয়েছে, পুলিশ তাদেরকে আটকাবার চেষ্টা করেন, কিন্তু প্রিন্সিপাল কোনোভাবেই তাদের সাথে কথা বলেন না। অর্থাৎ অভিভাবকেরা তারা কিন্তু দীর্ঘক্ষণ ধরে। সোমা, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের দর্শকদের আরো একবার জানিয়ে দিই আজকের বড় খবর, স্কুলের বিল্ডিং এর কাঁচ ভেঙে আহত হলো 3 জন পড়ুয়া। নবনালন্দা স্কুলের ঘটনা, আজ সকাল থেকে সেই ছবি আপনাদের দেখাচ্ছি এক্সক্লুসিভ টিভি9 বাংলার পর্দায়। নবনালন্দা স্কুল, সেখানে কাঁচ ভেঙে বিপত্তি ঘটলো, 3 জন পড়ুয়া আহত এবং স্বাভাবিকভাবেই প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে চেয়ে ক্ষোভ বিক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা। সেই ছবি পরপর এক্সক্লুসিভ দেখছেন আপনারা। স্কুলের অ্যাম্বুলেন্স ছিল না, অভিযোগ করছেন সেখানকার অভিভাবকরা। শিক্ষিকাদের ঘিরে ধরে চলে বিক্ষোভ। স্কুলে গেলেন দেবাশিস কুমার, ঘটনাস্থলে কাউন্সিলর পৌঁছেছেন, কিন্তু অভিভাবকদের ক্ষোভ বিক্ষোভের ছবি দেখছিলেন। এই মুহূর্তে প্রিন্সিপাল পৌঁছে গেছেন। যারা খোলার সময় যদি ভেঙে পড়ে যায়, তার মানে কি মেইনটেনেন্স নেই? তার মানে কি মেইনটেনেন্স নেই? আপনারা স্বাস্থ্য পরীক্ষা না হোক, ঠিকঠাকভাবে স্বাস্থ্য পরীক্ষা হয়নি বিল্ডিং এ। কি স্বাস্থ্য পরীক্ষা হয় না? রেগুলার স্বাস্থ্য পরীক্ষা, তার রিপোর্টগুলো নিন, হয় কি হয় না। ফার্স্ট এড বক্স ছিল, দেবো ফার্স্ট এড বক্সে। ফার্স্ট এড বক্স কেন আছে? আমাদের মেডিকেল ইউনিটও আছে, কিন্তু হবার পরে সময় পাওয়া যায়নি, সঙ্গে সঙ্গে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। একজনকে এমজি মেডিকেলে নিয়ে গিয়ে ফার্স্ট এড দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, অ্যাম্বুলেন্সের জন্য স্কুল থেকে পয়সা নেওয়া হয়, অ্যাম্বুলেন্স তাকে দেরি করেছে, তাকে ডেফিনেটলি শোকজ করা হবে। অ্যাম্বুলেন্সের যেটা পয়সা হয় বা সেটা কিন্তু তাকে ইয়ে করা হবে। জানলা খুলতে গিয়ে জানলা ভেঙে গেল, তো জানলা কি ভাঙতে পারে না? ভেঙে গেছে হয়তো, ডেফিনেটলি অ্যাক্সিডেন্ট, এটা উচিত নয় হওয়া, কিন্তু একটা কাঁচ ভেঙে পড়ে গেছে, তো সেটাই করে। কোনো স্টুডেন্ট বলা হয়নি,
বলা হয়েছে জানলা খুলতে গিয়ে খুলে গেছে। জানলাটা খুলতে গিয়ে জানলার কাজটা পড়ে গেছে। প্রেয়ার লাইন যেটা হয়, 2টো ক্লাস করে প্রেয়ার করে, বাকি 2টো ক্লাস ওপরে ওঠে, এটাই হয়। অ্যাম্বুলেন্সের যেটা হয়েছে, অ্যাম্বুলেন্স আজকে দেরি করে এসছে, তার জন্য শোকজ করা হবে ডেফিনেটলি। অ্যাম্বুলেন্সের নেগলিজেন্স আগে থেকে শোকজ করা যায় কি আমি জানি না। অ্যাম্বুলেন্স রেগুলার আছে, আপনি খবর নিয়ে দেখেছেন কোন স্কুলে মেডিকেল ইউনিটে? আরে সেইটা তো ব্যবস্থা নেওয়া হবে, আগে থেকে সেটা ব্যবস্থা নেবো কেন? আজকেই দেরি করে এসছে, আজকেই অ্যাক্সিডেন্ট তো একবারই ঘটে। বারবার তো সব জায়গাতেই হতে পারে। আপনার কি পুরো ঘটনাটা জেনে তারপরে বলছেন কি? হ্যাঁ, এইখান থেকে যে বলা হচ্ছে, তো সেটা বলবার জন্য টাইম দেবেন তো। বলবো না কেন, সবাইকে তো বলবো, বলবার জন্যই তো এসেছি। আর আপনারা যে বলছেন আমি আসিনি, আমি এটা কি খবর নিচ্ছেন? আমি কিন্তু স্কুলের বিল্ডিং এর কাজ ভেঙে আহত হলো পড়ুয়া। প্রিন্সিপালের বক্তব্য আপনারা শুনছিলেন, তিনি বলছেন যে অ্যাম্বুলেন্স যে চালায় তাকে শোকজ করা হয়েছে, কিন্তু এত বড় দুর্ঘটনা ঘটার পরে শোকজ করা হচ্ছে। এত বড় দুর্ঘটনা ঘটার পরে অ্যাম্বুলেন্স কেন সময় মতো আসছে না, কেন স্কুল কর্তৃপক্ষ সময় মতো ব্যবস্থা নিচ্ছে না, এ বিষয়ে প্রশ্ন উঠবে। স্কুলে পৌঁছেছেন দেবাশিস কুমার, এই মুহূর্তে বিধায়ক দেবাশিস কুমার পৌঁছেছেন স্কুলে পৌঁছেছিলেন কাউন্সিলরও। ঘটনা ঘটেছে এবং যে বাচ্চাটা আজকে অসুস্থ হয়ে পড়েছে আঘাতজনিত কারণে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমার স্কুল কর্তৃপক্ষের আরও অনেক বেশি সচেতন হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। তাদের গাফিলতিরাই তো পরিষ্কার হয়ে যাচ্ছে। তার কারণ, একটা ছাত্র উঠে গেল কি করে? তার তো এখানে তার সিকিউরিটি আছে, তার ব্যবস্থা আছে। সেহেতু যদি সেই কারণেও ঘটে থাকে, তাহলে সেটাও কিন্তু স্কুল কর্তৃপক্ষেরই গাফিলতির জন্য ঘটেছে বলে আমার মনে হয়। যারা করবেন তো গার্জেনরাই করছেন, আমার তো কমপ্লেন করার নেই। অভিভাবকরা যদি আমাদের কাছে অভিযোগ করেন, নিশ্চয়ই আমরা যথাযথ জায়গায় যাওয়া